ঝড়ের সেই রাতটা যেন প্রকৃতির এক নির্মম প্রতিশোধের গল্প বলছিল। আকাশ জুড়ে কালো মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি আর মুষলধারে বৃষ্টি, সব মিলিয়ে চারদিক এক ভয়ঙ্কর অন্ধকারে ঢেকে গিয়েছিল। সেই অন্ধকারের মাঝেই এক যুবক প্রাণপণে দৌড়াচ্ছিল। তার নাম রাহাত, দেশের জনপ্রিয় চলচ্চিত্রের সুপারস্টার, যাকে এক ঝলক দেখার জন্য লাখো ভক্ত অপেক্ষা করে থাকে। অথচ আজ সেই রাহাত সম্পূর্ণ একা, ভিজে কাঁপতে কাঁপতে বাঁচার আশায় পথ খুঁজছে। কিছুক্ষণ আগেও সে ছিল নিজের বিলাসবহুল গাড়িতে, গ্ল্যামার আর অহংকারে ঘেরা এক জগতে। কিন্তু হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় সে আটকে পড়ে এই নির্জন অরণ্যের মাঝে। ফোনে কোনো নেটওয়ার্ক নেই, চারপাশে জনমানবহীন এলাকা, আর তার উপরেই ভয়ঙ্কর ঝড়। সব মিলিয়ে যেন ভাগ্য তাকে এক অজানা পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। রাহাতের দামি জ্যাকেট ভিজে শরীরে লেপটে গেছে, তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। সে জীবনে কখনো এমন অসহায় অবস্থার মুখোমুখি হয়নি। হঠাৎ দূরে একটি ক্ষীণ আলো তার চোখে পড়ে। আশার আলো যেন বুকের ভেতর নতুন করে প্রাণ ফিরিয়ে দিল। সে দ্রুত সেই আলোর দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল এটি একটি ছোট্ট কুঁড়েঘর, ভাঙাচোরা, চারপাশে ঝোপঝাড়ে ঘেরা। ঘরের ভেতর থেকে একটি মৃদু আলো বের হচ্ছে। রাহাত কয়েক সেকেন্ড থমকে দাঁড়াল। তার অহংকার যেন তাকে ভিতরে যেতে বাধা দিচ্ছিল, কিন্তু ঠান্ডা বাতাস আর বৃষ্টির তীব্রতা তাকে বাধ্য করল দরজায় কড়া নাড়তে। ভেতর থেকে কিছুক্ষণ কোনো সাড়া এলো না। তারপর ধীরে ধীরে দরজাটা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়েছিল এক তরুণী, সাধারণ পোশাক, ক্লান্ত চোখ, কিন্তু তার দৃষ্টিতে ছিল এক অদ্ভুত শান্তি আর মায়া। মেয়েটির নাম ছিল মায়া। সে একবার রাহাতের দিকে তাকিয়ে সব বুঝে ফেলল। কোনো প্রশ্ন না করেই দরজা সরিয়ে দিয়ে বলল, ভেতরে আসুন, বাইরে থাকা নিরাপদ না। রাহাত কিছুটা অবাক হল। সে অভ্যস্ত ছিল মানুষ তার সামনে মাথা নত করে কথা বলবে, তার পরিচয় জানতে চাইবে, কিন্তু এখানে কেউ তাকে চিনল না, কোনো আগ্রহও দেখাল না। সে চুপচাপ ভেতরে ঢুকে পড়ল। ঘরটা ছিল খুবই সাধারণ, মাটির মেঝে, এক কোণে উনুন, আর এক পাশে একটা ছোট খাট। কিন্তু ঘরের ভেতরে ছিল এক অদ্ভুত উষ্ণতা, যা রাহাতের বিলাসবহুল বাড়িতেও সে কখনো পায়নি। মায়া তাকে একটি শুকনো কাপড় দিল এবং বলল, এটা দিয়ে নিজেকে একটু মুছে নিন, না হলে ঠান্ডা লাগবে। রাহাত কাপড়টা নিল, কিন্তু তার দৃষ্টি বারবার মায়ার দিকে ফিরে যাচ্ছিল। সে বুঝতে পারছিল এই মেয়েটি অন্য রকম, খুব সাধারণ, কিন্তু তার ভেতরে কিছু একটা গভীর শক্তি আছে। কিছুক্ষণ পর মায়া উনুনে আগুন জ্বালিয়ে তাকে গরম চা এনে দিল। রাহাত কাপটা হাতে নিয়ে চুপ করে বসে থাকল। বাইরে ঝড়ের শব্দ ক্রমেই বাড়ছিল, কিন্তু ঘরের ভেতর এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। রাহাত ধীরে ধীরে বলল, আমি কি রাতটা এখানে থাকতে পারি? মায়া একটুও দেরি না করে বলল, মানুষের বিপদের সময় আশ্রয় দেওয়াটাই তো সবচেয়ে বড় কাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। এই কথাগুলো রাহাতের মনে গভীরভাবে আঘাত করল। সে বুঝতে পারছিল তার এতদিনের অহংকার, তার স্টারডাম, সবকিছুই এই মুহূর্তে অর্থহীন। এখানে সে শুধু একজন অসহায় মানুষ, আর মায়া তাকে সেই হিসেবেই দেখছে। কিছুক্ষণ পর মায়া তাকে একটু খাবার দিল, সাধারণ ভাত আর ডাল, কিন্তু সেই খাবারের স্বাদ রাহাতের কাছে ছিল অমূল্য। জীবনে সে যত দামি খাবার খেয়েছে, তার কোনোটাই এই সরল খাবারের মতো তৃপ্তি দেয়নি। খাওয়ার পর দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বাইরে ঝড়ের তাণ্ডব চলছিল, আর ভেতরে দুই ভিন্ন জগতের মানুষ ধীরে ধীরে একে অপরকে বুঝতে শুরু করছিল। রাহাত হঠাৎ জিজ্ঞেস করল, আপনি এখানে একা থাকেন? মায়া একটু হেসে বলল, হ্যাঁ, সমাজ আমাকে একা থাকতে শিখিয়ে দিয়েছে। তার এই কথার ভেতরে লুকিয়ে থাকা কষ্ট রাহাত অনুভব করল, কিন্তু সে আর কিছু জিজ্ঞেস করল না। রাত আরও গভীর হতে লাগল। হঠাৎ করেই দরজার বাইরে কিছু শব্দ শোনা গেল, যেন কেউ ঘরের চারপাশে ঘোরাফেরা করছে। রাহাতের বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়ল। পুরো ঘরটা কেঁপে উঠল। মায়া ভয়ে স্থির হয়ে গেল। রাহাত এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল, দরজা খুলবে নাকি লুকিয়ে থাকবে। কিন্তু ধাক্কার শব্দ ক্রমেই বাড়তে লাগল। বাইরে থেকে কর্কশ গলায় কেউ চিৎকার করে বলল, দরজা খোল, আমরা জানি এখানে কেউ লুকিয়ে আছে। এই কথা শুনে রাহাত আর মায়া দুজনেই একে অন্যের দিকে তাকাল। তাদের চোখে তখন একই প্রশ্ন, এই রাত কি শুধু ঝড়ের নয়, নাকি আরও বড় কোনো বিপদের সূচনা? দরজার ওপর আঘাতের শব্দ যেন ক্রমেই উন্মত্ত হয়ে উঠছিল। প্রতিটি ধাক্কায় মনে হচ্ছিল এই বুঝি দরজাটা ভেঙে চুরমার হয়ে যাবে। ঘরের ভেতর মায়া আর রাহাত দুজনেই নিঃশ্বাস আটকে দাঁড়িয়েছিল। রাহাতের হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধুকফুক করছিল, এমন ভয় সে জীবনে কখনো অনুভব করেনি। সে ফিসফিস করে মায়াকে বলল, পেছনে লুকানোর কোনো জায়গা আছে? মায়া এক মুহূর্ত চিন্তা করে দ্রুত তাকে ঘরের কোণের দিকে নিয়ে গেল।
যেখানে কিছু পুরনো মাটির হাড়ি আর কাঠের বাক্স রাখা ছিল। ঠিক তখনই দরজায় এক প্রচণ্ড লাথি পড়ল, ধাম! এবং দরজার একটি অংশ ভেঙে ভিতরে ঢুকে পড়ল ঠান্ডা বাতাস আর বৃষ্টির ঝাপটা। আর কোনো উপায় না দেখে রাহাত দরজার সামনে দাঁড়িয়ে পড়ল, যেন শেষ চেষ্টা হিসেবে পরিস্থিতি সামাল দিতে পারে। ঠিক তখনই দরজাটা সম্পূর্ণ ভেঙে ৩ জন অচেনা লোক ঘরে ঢুকে পড়ল। তাদের চোখে মুখে ছিল নিষ্ঠুরতা, হাতে ছিল লাঠি আর ধারালো অস্ত্র। তারা চারদিকে টর্চের আলো ফেলতে ফেলতে ঘরটা তল্লাশি করতে লাগল। দলের একজন কর্কশ গলায় বলল, ওকে আমরা এখানেই ঢুকতে দেখেছি, বের করে আন। মায়া নিজের ভয়কে চেপে রেখে শান্ত গলায় বলল, এখানে কেউ নেই, আপনারা ভুল করছেন। কিন্তু তার কণ্ঠের কাঁপুনি লুকানো গেল না। লোকগুলোর একজন ধীরে ধীরে ঘরের কোণের দিকে এগোতে লাগল, যেখানে হাঁড়িগুলোর আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। সেই মুহূর্তে রাহাতের মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। সে নিজের ভেতরের সমস্ত সাহস জড়ো করে সামনে এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনারা কি করছেন? এটা একজন নিরীহ মেয়া বাড়ি। এভাবে জোর করে ঢুকে তল্লাশি চালানোর কোনো অধিকার আপনাদের নেই। তার কণ্ঠে এমন এক আত্মবিশ্বাস আর কর্তৃত্ব ছিল, যা শুনে লোকগুলো কয়েক সেকেন্ড থমকে গেল। তারা একে অপরের দিকে তাকালো, যেন বুঝতে চেষ্টা করছে এই লোকটা কে। ঠিক তখনই বাইরে থেকে আরেকজন চিৎকার করে বলল, ওদিকে পায়ের ছাপ আছে, মনে হয় জঙ্গলের দিকে পালিয়েছে। এই কথা শুনে ভেতরে থাকা ৩ জনের নেতা গালি দিয়ে বলল, চল ওদিকে। তারা আর দেরি না করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময়ও তারা সন্দেহের দৃষ্টিতে একবার ঘরটা দেখে নিল, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। দরজা ভাঙা অবস্থায় পড়ে রইল, আর বৃষ্টির পানি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকতে লাগল। কয়েক সেকেন্ড যেন সময় থমকে ছিল। তারপর মায়া হঠাৎ বসে পড়ল, তার শরীর কাঁপছিল ভয়ে। রাহাতও গভীর শ্বাস নিতে লাগল, যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ঠিক তখনই হাঁড়িগুলোর পেছন থেকে ধীরে ধীরে একজন বেরিয়ে এলো, মাটি আর কাদায় মাখামাখি, মুখে আতঙ্কের ছাপ। সে কাঁপা গলায় বলল, আপনারা আপনারা আমার প্রাণ বাঁচিয়েছেন। রাহাত আর মায়া বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। লোকটির নাম ছিল সোহেল। সে জানালো সে একজন স্থানীয় সাংবাদিক আর কিছু দুষ্কৃতিকারীর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছিল। সেই কারণেই তারা তাকে হত্যা করতে চায়। আজ রাতেই তারা তাকে খুঁজে বের করে শেষ করে দিতে চেয়েছিল। সে প্রাণ বাঁচাতে পালাতে পালাতে এই কুটিরের কাছে এসে লুকিয়ে পড়ে। সব শুনে ঘরের ভেতর আবার এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মায়া ধীরে ধীরে বলল, আপনি এখন নিরাপদ। যতক্ষণ আমরা আছি কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। রাহাত মায়ার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও এই মেয়েটা কতটা সাহসী! সে নিজেও নিজের ভেতরে একটা পরিবর্তন অনুভব করছিল। যে মানুষটা কয়েক ঘন্টা আগেও নিজের অহংকার আর বিলাসিতায় ডুবেছিল, সে আজ একজন অচেনা মানুষের প্রাণ বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলছে। ৩ জনে একসাথে বসে রইল। বাইরে ঝড় কিছুটা কমে এসেছে, কিন্তু তাদের ভেতরের ঝড় তখনও থামেনি। সোহেল কৃতজ্ঞ চোখে তাদের দিকে তাকিয়ে বলল, আমি যদি বেঁচে থাকি তাহলে সত্যটা সবার সামনে তুলে ধরব। এই অন্যায় আমি মেনে নেব না। এই কথায় রাহাতের বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। সে ধীরে ধীরে বলল, আপনি একা নন। সত্যের জন্য লড়াই করতে হলে আমি আপনার পাশে থাকব। মায়া বিস্ময়ে রাহাতের দিকে তাকালো। এই মানুষটা কি সত্যিই সেই অহংকারী সুপারস্টার যাকে সবাই চেনে, নাকি এই রাত তাকে অন্য একজন মানুষে পরিণত করছে? রাহাত নিজেও বুঝতে পারছিল এই রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে। ধীরে ধীরে রাত ভোরের দিকে এগোতে লাগল। ঝড় থেমে এলো, আকাশ পরিষ্কার হতে শুরু করল। কিন্তু এই ছোট্ট কুটিরের ভেতরে যে ঘটনাগুলো ঘটল, তা ৩টে মানুষের জীবনকে চিরতরে বদলে দিতে চলেছে। তারা জানত না সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে, যা শুধু তাদের ভাগ্য নয়, পুরো গ্রামের চিত্র বদলে দেবে। ভোরের প্রথম আলো যখন ধীরে ধীরে ভাঙা দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকতে শুরু করল, তখন রাতের সমস্ত ভয়াবহতা যেন আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগল। বাইরে ঝড় থেমে গেছে, পাখিরা ডাকতে শুরু করেছে, আর ভেজা মাটির গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু ঘরের ভেতরে বসে থাকা ৩ জন মানুষের মনে তখনও রাতের প্রতিটি মুহূর্ত তাজা। রাহাত দরজার পাশে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়েছিল, যেন সে নিজের ভেতরের পরিবর্তনটা অনুভব করার চেষ্টা করছে। মায়া উনুনে আগুন জ্বালিয়ে চা বসাচ্ছিল, আর সোহেল চুপচাপ বসে নিজের ভাবনায় ডুবেছিল। কিছুক্ষণ পর মায়া ২ কাপ চা এগিয়ে দিল। রাহাত চুপচাপ চা হাতে নিয়ে বলল, এভাবে আর লুকিয়ে থাকা যাবে না, সত্যকে সামনে আনতেই হবে।
সোহেল ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এবার ভয়ের বদলে দৃঢ়তা দেখা যাচ্ছিল। সে বলল, আমার কাছে সব প্রমাণ আছে। যদি কেউ আমার পাশে দাঁড়ায় তাহলে আমি সব প্রকাশ করতে পারব। রাহাত গভীরভাবে তার দিকে তাকিয়ে বলল, আমি আছি তোমার পাশে। ঠিক সেই সময় দূর থেকে গাড়ির শব্দ ভেসে এলো। তিনজনই একসাথে চমকে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে কুটিরের সামনে পুলিশের গাড়ি এসে থামল। রাহাত বাইরে বেরিয়ে গেল। পুলিশ অফিসার এগিয়ে এসে বলল, স্যার, আমরা সারা রাত ধরে আপনাকে খুঁজছিলাম। রাহাত মাথা নেড়ে বলল, আমার চেয়ে বড় একটা কাজ আছে এখন। তারপর সে সোহেলের দিকে ইশারা করে সব ঘটনা খুলে বলল। সোহেলও সাহস করে সমস্ত সত্য পুলিশের সামনে তুলে ধরল। পুলিশ অফিসার সব শুনে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলেন। তিনি বললেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা এই চক্রটাকে শেষ না করা পর্যন্ত থামব না। কিছুক্ষণের মধ্যেই সোহেলকে নিরাপত্তা দিয়ে গাড়িতে তোলা হলো। যাওয়ার আগে সে কাঁদতে কাঁদতে বলল, আপনারা না থাকলে আজ আমি বাঁচতাম না। রাহাত তার কাঁধে হাত রেখে বলল, এবার সত্যের জন্য লড়াই করো। পুলিশ চলে যাওয়ার পর কুটিরে আবার নীরবতা নেমে এলো। কিন্তু এবার সেই নীরবতা ভয়ের নয়, বরং এক নতুন শুরুর। রাহাত ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে গেল। তার চোখে ছিল গভীর কৃতজ্ঞতা আর সম্মান। সে নরম গলায় বলল, তুমি শুধু একজন মানুষকে নয়, আমাকেও বদলে দিয়েছ। মায়া হালকা হেসে বলল, আমি কিছু করিনি, ভালোটা তোমার ভেতরেই ছিল। রাহাত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চারদিকে তাকিয়ে বলল, আমি চাই এই গ্রামটা বদলে যাক। এখানে একটা স্কুল, একটা হাসপাতাল, সব কিছু হবে। আর তার নাম হবে তোমার বাবার নামে। এই কথা শুনে মায়ার চোখ ভিজে উঠল। এতদিন যে সমাজ তাকে অবহেলা করেছে, আজ সেই সমাজের সামনে তার বাবার সম্মান ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে একজন মানুষ, যাকে সে মাত্র এক রাত আগে চিনেছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হয়ে গেল। গ্রামের মানুষও ধীরে ধীরে মায়ার পাশে দাঁড়াতে শুরু করল। তারা বুঝতে পারল তারা কত বড় ভুল করেছিল। মায়ার প্রতি তাদের আচরণের জন্য তারা ক্ষমা চাইল। মায়া সব কিছু ভুলে তাদের ক্ষমা করে দিল। তার হৃদয়টা যেমন বড়, তেমনি ক্ষমাশীল। অন্যদিকে রাহাত তার আগের জীবনে ফিরে গেলেও সে আর আগের মতো ছিল না। সে এখন প্রায় সেই গ্রামে আসত, মানুষের পাশে দাঁড়াত আর মায়ার সাথে সময় কাটাত। তাদের সম্পর্ক ধীরে ধীরে এক গভীর ভালোবাসায় রূপ নিল। একদিন রাহাত সেই কুটিরের সামনে দাঁড়িয়ে মায়ার চোখে চোখ রেখে বলল, আমি তোমার সাথে আমার পুরো জীবনটা কাটাতে চাই। তুমি কি আমার সাথে থাকবে? মায়ার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। সে এতদিন নিজের জীবনে শুধু কষ্ট আর অপমানই দেখেছে, কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে আছে এক নতুন ভবিষ্যৎ, এক নতুন আশা। কিছুক্ষণ চুপ থেকে সে ধীরে ধীরে মাথা নাড়ল। সেই মুহূর্তে যেন তাদের দুজনের জীবন এক নতুন পথে যাত্রা শুরু করল। ঝড়ের সেই ভয়ঙ্কর রাত তাদের জীবনকে ভেঙে দেয়নি, বরং নতুন করে গড়ে তুলেছিল। একজন অহংকারী সুপারস্টার শিখেছিল মানবতার আসল অর্থ, আর এক সমাজচ্যুত মেয়ে ফিরে পেয়েছিল তার সম্মান আর ভালোবাসা। এই গল্প আমাদের